ওকে, তোমরা সবাই আমাকে সাড়া দেবে। নুসরাত, ইসরাত, অরিন, ঐশী, তোমরা সবাই যদি বুঝতে প্রবলেম হয় বলবে, প্লাস হচ্ছে আমি যখন জিজ্ঞেস করি তোমরা সাড়া দেবে। আমরা তো ব্যাংক শব্দটার সাথে সবাই পরিচিত, তাই না? জি ম্যাম। ওকে, আমাদের হয়তো সবারই কম বেশি ব্যাংকে অ্যাকাউন্ট আছে, বিভিন্ন ব্যাংকে, তাই না? জি। না থাকলেও প্রবলেম নেই, ফিউচারে নিশ্চয় ব্যাংকে অ্যাকাউন্ট খোলা হবে ইনশাল্লাহ। আমরা আজকে জানবো ব্যাংক সম্পর্কে কিছু তথ্য, ব্যাংক কাকে বলে, তারপর হচ্ছে প্রথমেই জানবো কেন্দ্রীয় ব্যাংক, তারপরে আমরা আস্তে আস্তে কমার্শিয়াল ব্যাংক সম্পর্কেও জানবো। আচ্ছা, আমরা প্রথমেই জেনে নেই আসলে ব্যাংক কাকে বলে বা ব্যাংক কি। ব্যাংক হচ্ছে এমন একটা মধ্যস্থতাকারী আর্থিক প্রতিষ্ঠান যা হচ্ছে জনগণ ও বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ আমানত হিসাবে জমা নেয় এবং সেই জমাকৃত অর্থ বিভিন্ন ব্যবসার উদ্দেশ্যে কিংবা উৎপাদন বা অন্য কোনো ভোগের উদ্দেশ্যে মানুষকে ঋণ দিয়ে থাকে। আচ্ছা, এবার একটু সহজ করে বলি, সেটা হচ্ছে আমরা ব্যাংকে আমরা যারা জনগণ আছি, তারা আমাদের দেশি প্রত্যেকটা জনগণই তাদের অর্থের সিকিউরিটির জন্য হোক কিংবা অতিরিক্ত অতীত অর্থ সঞ্চয়ের হিসাবেই হোক, বিভিন্ন অর্থ তারা ব্যাংকে রেখে থাকে, তাই না? আমরা বিভিন্ন ব্যাংকে অ্যাকাউন্ট খুলে আমরা সে যদি অতিরিক্ত কোনো অর্থ থাকে সেটাকে সঞ্চয় হিসেবে ব্যাংকে রাখি, কিংবা অর্থ অনেক সময় বেশি অর্থ আসসালামু থাকে, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, তখন আমরা সেই অর্থটাকে ব্যাংকে রেখে দিই। এই যে আমরা ব্যাংকে রাখি সেটা যদি সেভিং অ্যাকাউন্ট হয় কিংবা সঞ্চয়ের উদ্দেশ্য হয়, সেই আমানতটা ব্যাংকে জমা দেবার পর ব্যাংক সেটাকে আমানত হিসাবে রেখে দেয়। সেই অর্থটাকে যে ব্যাংক আমানত হিসাবে রেখে দিল, সেই আমানতকৃত অর্থটাকে ব্যাংক অলস ভাবে ব্যাংকে রেখে দিবে না, সেগুলো সে আবার কি করবে, সেই অর্থগুলো আবার বিভিন্ন ব্যক্তি বা বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ঋণ হিসাবে দিবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ব্যাংক আমাদের কাছ থেকে টাকা জমা নিচ্ছে, আমাদের টাকাগুলো জমা রাখছে, এবং সেই টাকাগুলো আবার অন্যান্য বিভিন্ন ব্যক্তি বা ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে ঋণ দিচ্ছে। তার মানে ব্যাংক হচ্ছে একটা মধ্যস্থতাকারী আর্থিক প্রতিষ্ঠান। আমরা কি এইটুকু ক্লিয়ার? জি ম্যাম। ওকে, আচ্ছা, ব্যাংকের ইংলিশ শব্দ হচ্ছে ব্যাংক। হ্যাঁ, আমরা ইংলিশে এটাকে ব্যাংক বলে থাকি। এখন ব্যাংক এই শব্দটা আসলে কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে সেটা সম্পর্কে আসলে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই, তবে ধারণা করা হয় ইংরেজি ব্যাংক শব্দটি হয়তো জার্মানি শব্দ ব্যাংক, BANCK, হ্যাঁ, এই শব্দ থেকে উৎপত্তি হয়েছে, অথবা কেউ কেউ ধারণা করছেন যে ব্যাংক শব্দটা হয়তো ইতালি BANCO ব্যাংকো থেকে উৎপত্তি হয়েছে। অর্থাৎ এই সম্পর্কে আসলে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই, সেজন্য ধারণার উপর বেসিস করে বলছি ইংরেজি শব্দ BANK ব্যাংক আসলে জার্মানি শব্দ ব্যাংক অথবা ইতালীয় শব্দ ব্যাংকো থেকে আবিষ্কৃত হয়েছে। এবার আমরা জানবো আসলে এই ব্যাংক সিস্টেমটা কিভাবে আসলো। কোন এক প্রাচীন অতীতে তখন ব্যাংকিং ধারণাটা এতটা বেশি স্পষ্ট ছিল না, মানুষ ব্যক্তিগত পর্যায়ে হয়তো অর্থ লেনদেন করতো বা সুদের প্রচলন ছিল, কিন্তু সেটা আসলে প্রাতিষ্ঠানিক কোনো রূপ লাভ করেনি। প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে অনেক পরে। প্রাচীনকালে যেটা ছিল সেটা হচ্ছে তোমার 600 সালের দিকে চীনে সানসি ব্যাংক নামে একটা ব্যাংকের প্রচলন ছিল। ধারণা করা হয় তখন থেকে আসলে ব্যাংকের কিছুটা প্রাতিষ্ঠানিক প্রাতিষ্ঠানিক রূপ আস্তে আস্তে পেতে থাকে। কিন্তু ব্যাংক আসলে প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় মধ্যযুগে। মধ্যযুগটা কখন? যখন ইউরোপ
অঞ্চল যেটা আছে, আমরা ইউরোপ কান্ট্রি যেগুলো বুঝাই, ওই কান্ট্রিগুলোতে যখন শিল্প বিপ্লব শুরু হয়েছে, ইউরোপের যে দেশগুলো আসলে শিল্পে অনেক উন্নত হয়েছে, সেই দেশগুলোতে আস্তে আস্তে মানুষের বাণিজ্যের প্রসার হয়েছে এবং অর্থের লেনদেনের পরিমাণ বেড়েছে। তখন ব্যাংকিং প্রয়োজনীয়তাটা আরো বেশি করে দেখা দিয়েছে। মূলত তখন থেকেই ব্যাংকের প্রাতিষ্ঠানিক পথ চলা শুরু হয়। সেটা হয়েছে 1157 সালে ভেনিস সরকার ব্যাংক অফ ভেনিস নামে একটি ব্যাংক প্রতিষ্ঠা করে এবং সেটাই প্রথম সাংগঠনিক ব্যাংক হিসাবে পরিচিতি পায়। আমরা কি ব্যাংকের ইতিহাস সম্পর্কে মোটামুটি বুঝতে পেরেছি? জি মিস। জি মিস। ওকে। আচ্ছা, ব্যাংক কাকে বলে এইটুকু সংজ্ঞা কি সবার কাছে ক্লিয়ার? ম্যাম আরেকবার একটু বোঝালে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আমি একটু সহজ করে বলি। আচ্ছা, প্রথমে আমি সংজ্ঞাটা দিয়ে নিই। বইয়ের ভাষায় সংজ্ঞাটা হচ্ছে, ব্যাংক হচ্ছে এমন একটা মধ্যস্থতাকারী আর্থিক প্রতিষ্ঠান যা ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থ আমানত হিসাবে জমা রাখে এবং জমাকৃত অর্থ সে আর্থিক বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান বা বিভিন্ন উৎপাদনের জন্য বিভিন্ন ব্যক্তিকে ঋণ হিসাবে দিয়ে থাকে। ধরো, ব্যাংক হচ্ছে একটা আর্থিক প্রতিষ্ঠান, হ্যাঁ, যেখানে হচ্ছে তুমি চাইলেই তোমার টাকাটা ওখানে জমা রাখতে পারবা আমানত হিসাবে। এখন তোমার টাকাটা ব্যাংক, এই যে তুমি টাকাটা তুমি জমা রাখলে ব্যাংকে, তো ব্যাংক কিছু টাকা পেলো। ধরো তুমি 10,000 টাকা ব্যাংকে রাখলে, তো ব্যাংকে এই যে তুমি 10,000 টাকা রাখলে ব্যাংকের কাছে, তাহলে 10,000 টাকা তার হাতে ক্যাশ হিসাবে গেল, বা সে আমানত হিসাবে 10,000 টাকা সে রাখলো। এখন সে 10,000 টাকা আসলে অলস ভাবে ফেলে রাখবে না। সে কি করবে, এই 10,000 টাকা হয়তো আবার অন্য কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান কিংবা অন্য কোনো ব্যক্তিকে ঋণ হিসাবে দিবে। অর্থাৎ তোমার টাকাটা যে ব্যাংক, তুমি যে টাকাটা ব্যাংকে রাখলে, সেই টাকাটা ব্যাংক হাতে পেয়ে সে আবার অন্যজনকে এই টাকাটা ঋণ হিসাবে দিচ্ছে। আমরা বুঝতে পেরেছি? জি ম্যাম। আচ্ছা, যে শিক্ষার্থী বলেছিলে যে বুঝতে একটু প্রবলেম হয়েছিল, তুমি কি বিষয়টা ক্লিয়ার? জি ম্যাম। ওকে। আচ্ছা, আমরা আরো কিছু পড়বো, তখন আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। যেমন ধরো, আমরা যখন ব্যাংকে টাকা রাখি, যখন ধরো বিভিন্ন সেভিং অ্যাকাউন্ট খুলে হয়তো আমি 1 লাখ টাকা আমি ব্যাংকে রাখলাম। হ্যাঁ, 5 বছরের ধরো 2 বছরের জন্য আমি 1 লাখ টাকা ব্যাংকে আমানত হিসাবে রাখলাম বা সেভিং অ্যাকাউন্ট হিসাবে সঞ্চয় হিসাবে রাখলাম। এখন ব্যাংক আমাকে 6% হারে বাৎসরিক সুদ দিবে 1 লাখ টাকার উপর। আমি 6% হারে সুদ পাবো ব্যাংক থেকে এই 1 লাখ টাকা রাখার বিনিময়ে। এখন এই যে ব্যাংক আমার কাছ থেকে 1 লাখ টাকা পেল, এখন এই 1 লাখ টাকা ব্যাংক কি করবে, এই টাকাটা ও রেখে দিবে না অলসভাবে, শুধু লকারে ফেলে রাখবে না। সে আবার এই 1 লাখ টাকা অন্য কোনো যে প্রতিষ্ঠানগুলো আছে যারা ঋণ চাচ্ছে ব্যাংক থেকে, ওদেরকে আবার ঋণ দিবে। সে হয়তো ঋণ দিবে 9% সুদে। হ্যাঁ, 9% সুদে দিবে, কিন্তু আমাকে দিল 6% সুদে, কিন্তু সে আবার এই ঋণটা দিচ্ছে 9% সুদে। এই যে 9 এবং 6 এর মধ্যে পার্থক্য, কত পার্থক্য? 3%। 3%। এই 3%ই হচ্ছে ব্যাংকের মুনাফা। অর্থাৎ আমি ব্যাংকে টাকা রাখার পরে ব্যাংক আমাকে দিল 6% সুদ, ব্যাংক আবার 9% সুদে অন্যান্য ব্যক্তিকে বা প্রতিষ্ঠানকে ঋণ দিচ্ছে। অর্থাৎ ব্যাংক পাচ্ছে 9% সুদ, কিন্তু আমাকে দিচ্ছে 6% সুদ। এই যে 3% গ্যাপ বা ডিফারেন্স, এটাই হচ্ছে ব্যাংকের মুনাফা। ক্লিয়ার? আমরা কি বুঝতে পেরেছি? ম্যাম। ওকে। আচ্ছা, এবার আমরা জেনে নেই বাংলাদেশের ব্যাংকের কি কি ধরন আছে।
বাংলাদেশে ব্যাংকিং ব্যবস্থার মাঝে কিছু রাষ্ট্রীয় মালিকানা, তোমাদের সবার সামনে কি বই আছে? জি মিস। ওকে, তোমরা 482 নাম্বার পেজ বের করো। বের করেছো? সবাই কি বই বের করেছো? জি ম্যাম। ওকে, আচ্ছা দেখো ওখানে কিছু ক্যাটাগরি আছে। প্রথমে যে চার্টটা দেওয়া আছে সেখানে লেখা আছে ব্যাংকের ধরন। প্রথমে আছে রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক। বাংলাদেশে রাষ্ট্র মালিকানাধীন কিছু বাণিজ্যিক ব্যাংক আছে, অর্থাৎ কিছু বাণিজ্যিক ব্যাংক আছে যেগুলো আসলে সরকারিভাবে পরিচালিত। হ্যাঁ, সেগুলোকে বলা হয় রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক। এরকম 6টা ব্যাংক আছে। রাষ্ট্র পরিচালিত বাণিজ্যিক 6টা ব্যাংক হচ্ছে জনতা ব্যাংক, তারপরে হচ্ছে, আচ্ছা কেউ কি জানো রাষ্ট্র পরিচালিত বাণিজ্যিক ব্যাংকগুলোর নাম কি, কেউ বলতে পারবে? সমস্যা নেই, না পারলে আমি বলে দেবো, আমি তো আছি ইনশাল্লাহ। আচ্ছা আমি বলে দিচ্ছি। প্রথমে আছে জনতা ব্যাংক, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক। বাংলাদেশ শিল্প উন্নয়ন ব্যাংক, তারপরে হচ্ছে বেসিক ব্যাংক। এই যে 6টা ব্যাংক এগুলোকে বলা হয় রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক। আমি কি আবার রিপিট করব? জি ম্যাম। ওকে, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, বাংলাদেশ শিল্প উন্নয়ন ব্যাংক, তারপর বেসিক ব্যাংক। এই 6টা ব্যাংককে বলা হয় বাংলাদেশের রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক। তাহলে রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক কয়টা? অরিন বলো কয়টা? নুসরাত বলো রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক কয়টা আছে বাংলাদেশে? ঐশী বলো, ঐশী। মিস 6টা। গুড। আচ্ছা এবার ম্যাম একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। ম্যাম আপনি কোন রাইটারের বই পড়াচ্ছেন? আচ্ছা আমার রাইটার হচ্ছে রণজিৎ কুমার নাথ। ম্যাম আপনি যে পেজ নাম্বার বললেন ওইটার সাথে আমার বইয়ে তো মিলতেছে না। ও আচ্ছা ঠিক আছে, হয়তো তাহলে হয়তো তোমার এডিশন এবং আমার এডিশন হয়তো ডিফারেন্ট হবে। আচ্ছা তোমরা দশম অধ্যায়ের ব্যাংক চাপ মানে ব্যাংকের যে টপিকটা আছে সেটা বের করো, ওখানেই পেয়ে যাবা। ঠিক আছে মিস। ম্যাম সোনালী, রূপালী, অগ্রণী, তারপর আরো 3টা জানি কি বললেন? সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, বাংলাদেশ শিল্প উন্নয়ন ব্যাংক, বেসিক ব্যাংক। আচ্ছা এখন আমরা দেখব বিশেষায়িত ব্যাংক কোনগুলো। বিশেষায়িত ব্যাংক কাকে বলে? বিশেষায়িত ব্যাংক হচ্ছে বাংলাদেশের কোনো একটা বিশেষ সেক্টর বা বিশেষ একটা কোনো খাতের উৎপাদনকে উন্নয়ন করার জন্য যে ব্যাংকগুলো গঠিত হয়ে থাকে সেই ব্যাংকগুলোকে বিশেষায়িত ব্যাংক বলা হয়। অর্থাৎ বিশেষ অর্থনৈতিক খাতগুলোকে
খাতগুলোতে বিশেষ লক্ষ্য অর্জনের জন্য যে ব্যাংক ব্যবস্থা পরিচালিত হয়ে থাকে সেটাকে বলা হয় বিশেষায়িত ব্যাংক। যেমন বাংলাদেশে কৃষি ব্যাংক আছে। কৃষি ব্যাংকগুলো মূলত কৃষি সেক্টরটাকে বা কৃষি খাতটাকে টার্গেট করে পরিচালিত হয়ে থাকে, অর্থাৎ কৃষি সেক্টরগুলোতে বিভিন্ন সহজ শর্তে ঋণ দিয়ে থাকে। আমরা বুঝতে পেরেছি? বিশেষায়িত ব্যাংক কাকে বলে আমরা কি বুঝতে পেরেছি? মিস আরেকবার বললে ভালো হতো। বিশেষায়িত ব্যাংকগুলো হচ্ছে কোনো মানে বিশেষ অর্থনীতির যে অর্থাৎ বিশেষ বিশেষ অর্থনৈতিক খাতগুলোর ক্ষেত্রে বিশেষ কিছু লক্ষ্য অর্জনের জন্য যে ব্যাংক ব্যবস্থা পরিচালিত হয়ে থাকে সেগুলোকে বলা হয় বিশেষায়িত। যেমন কৃষি একটা বিশেষ সেক্টর, বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটা সেক্টর হচ্ছে কৃষি। এখন কৃষির উন্নয়নের জন্য অর্থাৎ কৃষকদেরকে বিভিন্ন শর্তে ঋণ দেওয়ার জন্য, কৃষির উৎপাদন বৃদ্ধি করার জন্য বাংলাদেশে কৃষি ব্যাংক গঠিত হয়েছিল। এই যে বাংলাদেশ কৃষি ব্যাংক, সেটা আসলে কোন কোন সেক্টরটাকে টার্গেট করে গড়ে তোলা হয়েছিল? বলো। বাংলাদেশ কৃষি ব্যাংক কৃষি সেক্টরটাকে টার্গেট করে পরিচালিত হয়ে থাকে। তাহলে বাংলাদেশ কৃষি ব্যাংক হচ্ছে বিশেষায়িত ব্যাংক, অর্থাৎ কৃষি সেক্টরে যারা জড়িত আছে তাদেরকে সহজ শর্তে ঋণ দিয়ে থাকে কৃষি ব্যাংক। বুঝতে পেরেছো? যখন কোনো একটা সেক্টরে বা কোনো একটা খাতের উন্নয়নের জন্য বা ওই খাতের লক্ষ্য অর্জনের জন্য বিশেষ ব্যবস্থায় কোনো ব্যাংক পরিচালিত হয়ে থাকে সেটাকে বলা হয় বিশেষায়িত ব্যাংক। যেমন বাংলাদেশ কৃষি ব্যাংক কৃষি সেক্টরটাকে উন্নয়ন করার জন্য বাংলাদেশ কৃষি ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল, সেই জন্য বাংলাদেশ কৃষি ব্যাংক আসলে বিশেষায়িত ব্যাংক। তারপরে আছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, সেটাও সেটাও কি বিশেষায়িত ব্যাংক। আরেকটা আছে পল্লী কর্মসংস্থান ব্যাংক, সেটাও বিশেষায়িত ব্যাংক, অর্থাৎ বিশেষ কোনো খাতকে টার্গেট করে ব্যাংকগুলো পরিচালিত হয়ে থাকে। আমরা কি বুঝতে পেরেছি? স্টুডেন্ট, তোমরা কি আমায় শুনতে পাচ্ছো? জি ম্যাম। ওকে, আমরা কি বুঝতে পেরেছি? জি ম্যাম। ওকে, এখন এরকম তাহলে বিশেষায়িত ব্যাংক আমরা কয়টা পেয়েছি? তিনটা। একটা হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংক, একটা হচ্ছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, এবং তৃতীয় নাম্বারে হচ্ছে পল্লী কর্মসংস্থান ব্যাংক। এই তিনটা ব্যাংককে বলা হয় বিশেষায়িত ব্যাংক। বাংলাদেশে তিনটা বিশেষায়িত ব্যাংক আছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংক, বেসরকারি বাণিজ্যিক ব্যাংক হচ্ছে বেসরকারি ভাবে পরিচালিত যে বাণিজ্যিক ব্যাংকগুলো আছে, যেমন তোমার পূবালী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, সিটি ব্যাংক, এরকম অনেকগুলো ব্যাংক আছে যেগুলো হচ্ছে তোমার বাণিজ্যিক উদ্দেশ্যে বেসরকারি ভাবে প্রতিষ্ঠিত। সেই ব্যাংকগুলোতে আমরা অ্যাকাউন্ট খুলতে পারি, আমাদের বিভিন্ন সঞ্চয় রাখতে পারি, কিংবা আমাদের নগদ অর্থগুলো জমা রাখতে পারি। প্লাস হচ্ছে ওই ব্যাংকগুলো থেকে বিভিন্ন সেক্টরে ঋণ দেওয়া হয়। ওইটা কোনো কোনো মানে কোন একটা সুনির্দিষ্ট কোনো সেক্টর না, বরং বাংলাদেশের যতগুলো সেক্টর আছে সবাই ওখান থেকে ঋণ গ্রহণ করতে পারে। এরকম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক আছে প্রায় 42টা। আরো কয়েকটা খুব শীঘ্রই অনুমোদন পাবে। আচ্ছা, বিদেশি ব্যাংক, বিদেশি ব্যাংক হচ্ছে কিছু কিছু বিদেশি ব্যাংক আছে যেগুলো বাংলাদেশে তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে, তাদেরকে বিদেশি ব্যাংক বলা হয়। যেমন ব্যাংক অফ ইন্ডিয়া, তাদের কার্যক্রম, তাদের শাখাও বাংলাদেশে আছে। হাবিব ব্যাংক বা এরকম কিছু ব্যাংক আছে যারা হচ্ছে বাংলাদেশেও তাদের কার্যক্রম পরিচালনা করছে, ওইরকম ব্যাংকগুলোকে আমরা বিদেশি ব্যাংক বলে থাকি। বিদেশি ব্যাংক আছে, বিদেশি ব্যাংক আছে টোটাল 9টা। ওকে, এখন আমরা জানবো কেন্দ্রীয় ব্যাংক। আসলে কেন্দ্রীয় ব্যাংক কি? আমরা জানলাম ব্যাংক কাকে বলে,
তারপরে আমরা দেখলাম বাংলাদেশে কি কি ধরনের ব্যাংক আছে। এবার আমরা জানবো গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। তোমরা কি সবাই বাংলাদেশ ব্যাংকের নাম শুনেছো? জি ম্যাম। ওকে। জি মিস। হ্যাঁ, এই যে বাংলাদেশ ব্যাংক হচ্ছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক। আচ্ছা, তার আগে আমরা একটু সংজ্ঞাটা জেনে নিই, আসলে কেন্দ্রীয় ব্যাংক বলতে কি বোঝাচ্ছে। কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে যে ব্যাংক মুদ্রা বাজারের শীর্ষে অবস্থান করে অন্যান্য ব্যাংক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ ও পরিচালনা করে থাকে, তাকে কেন্দ্রীয় ব্যাংক বলে। আমরা যে একটু আগে দেখলাম কতগুলো ব্যাংক, যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক, বিশেষায়িত ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, বিদেশি ব্যাংক, এরকম কতগুলো ব্যাংকের ধরন দেখলাম, বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে, তাই না? এই যে সব এই যে সকল ব্যাংকগুলো আছে, সবগুলো ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে, পরিচালনা করে থাকে যেই ব্যাংক, সেই ব্যাংককে বলা হয় কেন্দ্রীয় ব্যাংক। অর্থাৎ মুদ্রা বাজার বলতে আমরা যেটা বুঝি, ধরো আর্থিক ব্যবস্থা, অর্থের যোগান বা ঋণ নিয়ন্ত্রণ করে যে বাজারটা, সেটা হচ্ছে মুদ্রা বাজার। সেই মুদ্রা বাজারটাকে যে পুরাটা পরিচালনা করে থাকে সে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। আমাদের দেশের কেন্দ্রীয় ব্যাংককে কি নাম? বাংলাদেশ ব্যাংক। রাইট, ভেরি গুড। আমাদের দেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে বাংলাদেশ ব্যাংক। আচ্ছা, এখন আমরা দেখবো আসলে কেন্দ্রীয় ব্যাংক বলতে আসলে কি বোঝাচ্ছে, সেটা তো আমরা এক কথায় সংজ্ঞা দেখলাম। আরেকটু যদি স্পেসিফিক্যালি বলি, সেটা হচ্ছে ধরো বাংলাদেশে এই যে টাকা টাকা ছাপাচ্ছে, বলো তো এই টাকার প্রচলন কে করছে? বাংলাদেশ ব্যাংক, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক। একটা দেশে কি পরিমাণ মুদ্রা যোগান দেওয়া হবে, অর্থাৎ কি পরিমাণ টাকা নতুন করে ছাপানো হবে, কিংবা কি, এই যে এই ধরনের ডিসিশন গুলো, অর্থাৎ সেটা কি সংকোচনমূলক আর্থিক নীতি হবে, নাকি উম, নাকি সম্প্রসারিত আর্থিক নীতি হবে, এই যে বিভিন্ন আর্থিক যে নীতিগুলো আছে এই ব্যাপারে ডিসিশন নিয়ে থাকে কেন্দ্রীয় ব্যাংক। তারপরে ঋণের সরবরাহ নিয়ন্ত্রণ। আচ্ছা, এই জিনিসগুলো আমি তোমাদেরকে আরো আলোচনা করবো, তাহলে বুঝতে পারবে যে আসলে কেন্দ্রীয় ব্যাংকের কি কি কাজ। হ্যাঁ, আমরা তাহলে কাজগুলো ডিটেলস আলোচনা করি, তাহলে আমরা বুঝতে পারবো যে কেন্দ্রীয় ব্যাংক বিষয়টা আসলে কিভাবে কাজ করে একটা দেশে। তাহলে আমরা একটু ডিটেলস পড়ি। কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলীগুলোকে কয়েকটা ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে সাধারণ কার্যাবলী, সরকারের ব্যাংক হিসেবে কার্যাবলী, অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসেবে কার্যাবলী, কিছু উন্নয়ন কার্যাবলী আছে এবং অন্যান্য আরো কিছু কার্যাবলী আছে। এই সবগুলো কার্যাবলী নিয়ে আসলে কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী। তাহলে আমরা প্রথমেই দেখবো সাধারণ কার্যাবলী। সাধারণ কার্যাবলীর প্রথম যে বিষয়টা, সেটা হচ্ছে যে মুদ্রা এবং নোট প্রচলন করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। অর্থাৎ একটা দেশে কি পরিমাণ মুদ্রার যোগান হবে, বা কি পরিমাণ, আমাদের দেশের মুদ্রার নাম তো টাকা, কি পরিমাণ টাকা আমাদের দেশে নতুন করে ছাপানো হবে বা কিভাবে এই টাকাটাকে ম্যানেজ করা হবে, এই সব কিছু বিষয়ে ডিসিশন নিয়ে থাকে কে? কেন্দ্রীয় ব্যাংক। হ্যাঁ, তাহলে আজ থেকে কি আমরা জানলাম যে মুদ্রা প্রচলন বা নোট ছাপায় কারা? কেন্দ্রীয় ব্যাংক। ইয়েস, কেন্দ্রীয় ব্যাংক, বা আমাদের দেশের জন্য সেটা বাংলাদেশ ব্যাংক। আচ্ছা, দ্বিতীয় নাম্বার পয়েন্টটা হচ্ছে মুদ্রার মান সংরক্ষণ করে। মুদ্রার মানটা কি? দেখো, কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে, আমরা জানি মুদ্রার মান কিভাবে চেঞ্জ হয়, সেটা হচ্ছে আমরা অর্থের মূল্য দেখি। একটা অর্থের মূল্যে আমরা এর আগে বিগত ক্লাসগুলোতে দেখে আসছি অর্থের মূল্য কিভাবে দামের সাথে সাথে চেঞ্জ হয়। তারপরে আবার দেখেছি, সেটা হয়তো তোমাদেরকে পুরো ডিটেলস পড়ানো হয়নি, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে একটা দেশের সাথে আরেকটা দেশের মুদ্রারও মান চেঞ্জ হয়।
সেটাও আসলে প্রাইসের পরিপ্রেক্ষিতে চেঞ্জ হয়। আমরা কি দেখেছি না যে যদি দ্রব্যের মূল্য চেঞ্জ হয় তাহলে মুদ্রার মানও কিভাবে চেঞ্জ হয়? অর্থের পরিমাণ তথ্যে তো আমরা দেখেছি, মনে আছে কি? ওকে, অর্থাৎ কোনো দ্রব্যের দাম বেড়ে গেলে আসলে অর্থের মূল্য কমে যায়। কিন্তু কেন্দ্রীয় ব্যাংক কি করে, কোনো একটা অর্থনীতির সাপেক্ষে সেই মুদ্রার মান সংরক্ষণ করার জন্য বিভিন্ন উদ্যোগ নিয়ে থাকে। অর্থাৎ এটাও কেন্দ্রীয় ব্যাংকের একটা অন্যতম কাজ। তারপর হচ্ছে মুদ্রা বাজার পরিচালনা। মুদ্রা বাজার পরিচালনা কি? মুদ্রা বাজার গঠন নিয়ন্ত্রণ করার জন্য সবসময় আসলে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ধরনের ইনিশিয়েটিভ নিয়ে থাকে। আহ মুদ্রা বাজারের আর্থিক বিভিন্ন নীতি আছে। সেই নীতিগুলো হয়তো তোমাদের এই মুহূর্তে বললে আমি জানি না তোমরা কতটুকু বুঝতে পারবা। অর্থাৎ বাংলাদেশ ব্যাংক কিছুদিন পর, কয়েক মাস পর পরই কিছু আর্থিক নীতি পরিবর্তন করে অর্থনীতির সাথে সামঞ্জস্য রেখে হয়তো হয়তো তোমার মুদ্রা সাপ্লাই বাড়িয়ে দেয় কিংবা মুদ্রা সাপ্লাই কমিয়ে দেয়, কিংবা তোমার সুদের হার বাড়িয়ে কমিয়ে বিভিন্নভাবে মুদ্রা বাজারকে নিয়ন্ত্রণ করার বা পরিচালনা করার চেষ্টা করে। আরেকটা হচ্ছে ঋণ নিয়ন্ত্রণ। ঋণ নিয়ন্ত্রণ কোনো একটা দেশের জন্য বা কোনো একটা দেশের অর্থনীতির জন্য যদি ঋণের পরিমাণ কম থাকে কিংবা ঋণের পরিমাণ খুব বেশি থাকে তাহলে সেটার মানে দুটো অবস্থাই আসলে অর্থনীতির জন্য ভালো না। তখন ওনারা কি করে, ঋণের মাঝখানে একটা ব্যালেন্স করে। খুব খুব যদি বেশি ঋণগ্রস্ত অবস্থা থাকে তাহলে সেটারও একটা ব্যালেন্স আনার চেষ্টা করে। অনেক সময় দেখা যায় না, অনেক বেশি ঋণ খেলাপির পরিমাণ বেড়ে যায়। অনেক সময় নিউজে শুনবা যে এত এতজন ঋণ খেলাপি হয়েছে বা এরকম এরকম একটা লোন ডিফল্টের একটা ব্যাপার থাকে। আসলে এই ঋণগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে কেন্দ্রীয় ব্যাংক, বিভিন্ন ব্যাংকগুলোকে এভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। বিভিন্ন নীতি ওরা তৈরি করে বা বিভিন্ন পরিচালনা নীতি থাকে, তখন ওই নীতিগুলোকে অন্যান্য বাণিজ্যিক ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের নীতিগুলোকে ফলো করতে বাধ্য থাকে। আচ্ছা, আরেকটা হচ্ছিল বিনিময় নিয়ন্ত্রণ। বিনিময় নিয়ন্ত্রণ, আমরা বিনিময়টা দেখেছি। বিনিময় হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে হয় কি, আমরা আমাদের দেশ থেকে আমরা কিছু কিছু দ্রব্য রপ্তানি করে থাকি, যেমন তৈরি পোশাক শিল্পের আমাদের একটা ভালো রপ্তানি বাজার আছে। আমরা বিভিন্ন দেশগুলোতে তৈরি পোশাক শিল্প রপ্তানি করে থাকি। আমরা কিছু কিছু দ্রব্য আমরা আমদানি করে থাকি। অনেক দ্রব্যই আছে আমরা আমদানি করে থাকি। তাহলে এই যে আমদানি করছি রপ্তানি করছি, আমরা এই যে বিভিন্ন লেনদেন গুলো কিভাবে করছি? ব্যাংকের মাধ্যমে করছি, তাই না? আমরা যখন অন্য দেশে রপ্তানি করব তখন কি আমরা টাকা দিয়ে, মানে আমরা কি ওদের দেশ থেকে টাকা রিসিভ করবো না, আমরা ডলারে হয়তো রিসিভ করব, কিন্তু সেটাকে আবার ব্যাংকের মাধ্যমে কনভার্ট করে টাকায় নিব। বা এই যে কনভার্সনের যে ব্যাপারগুলো আছে, বিনিময়ের যে বিভিন্ন মাধ্যমগুলো আছে, সেটা ব্যাংকের মাধ্যমেই পরিচালিত হয়ে থাকে। কেন্দ্রীয় ব্যাংক কি করে, আসলে এই যে বিনিময়টাকে ওনারা সবসময় অবজার্ভ করে যে কোথাও কোনো খুব বেশি গ্যাপ হচ্ছে কিনা, সবকিছু ঠিকঠাক হচ্ছে কিনা, এগুলো আসলে দেখাশোনা করাও কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম কাজ। আমরা সাধারণ কার্যাবলী এই যে 5টা পয়েন্ট আছে, কারো কি এখানে প্রবলেম আছে? আমরা কি 5টা পয়েন্ট বুঝতে পেরেছি? জি ম্যাম। জি ম্যাম। Okay. আচ্ছা, সরকারের ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে আসলে সরকারি ব্যাংক। হ্যাঁ, এটা সরকারের পক্ষ থেকে পরিচালিত হয়ে থাকে। যেমন বাংলাদেশ ব্যাংক, সেটা তো সরকারি ব্যাংক, সরকারের পক্ষ থেকে পরিচালিত হয়ে থাকে। এখন এই যে সরকারের ব্যাংক হিসাবে কি কি কাজ আসলে কেন্দ্রীয় ব্যাংকে করতে হয়, সেরকমই কিছু পয়েন্ট আমরা দেখব। প্রথমে আসছে তহবিল সংরক্ষণ। আচ্ছা, এই যে গভর্নমেন্টের তো পুরো দেশ পরিচালনা করতে হয়, বিভিন্ন জায়গায় অনেক টাকা ইনভেস্ট করতে হয়, আবার উম, বিভিন্ন জায়গায় বিভিন্ন টাকা খরচ করতে হয়, বিভিন্ন দেশ থেকে ঋণ নিতে হয়, বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিতে হয়। এই যে
বাংলাদেশ সরকারকে বিভিন্ন জায়গা থেকে ঋণ সংগ্রহ করতে হয় কিংবা তাদের টাকাগুলোকে জমা রাখতে হয়, আসলে এই তহবিলটা কারা সংগ্রহ করে, সরকার কোথায় রাখবে? সেটা হচ্ছে সরকারের যে ব্যাংক অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকে এটা জমা রাখা হয়। আমরা কি এই পয়েন্টটা ক্লিয়ার? জি মিস। ওকে। আচ্ছা, তারপর হচ্ছে আর্থিক লেনদেন সম্পাদনা। সরকার বিভিন্ন দেশ থেকে ঋণ নেয়। হ্যাঁ, ঋণ নেয়, আবার অনেক সময় বিভিন্ন দেশ অন্য দেশকে ঋণ দেয়, বা অনেক সময় বিভিন্ন সরকারি বাণিজ্য হয়ে থাকে। এই যে বিভিন্ন ব্যাংকের সাথে লেনাদেনা হচ্ছে, বিভিন্ন আর্থিক লেনাদেনা হচ্ছে, এগুলো সরকারের পক্ষ থেকে আসলে কেন্দ্রীয় ব্যাংক করে থাকে। তাহলে সরকারের ব্যাংক হিসেবে কেন্দ্রীয় ব্যাংক কি কাজ করে, আমরা সেকেন্ড পয়েন্টটা কি বুঝতে পেরেছি? আচ্ছা, অর্থ জমা গ্রহণ ও প্রদান, এটা কি কেউ বলতে পারবে? তোমার কি মনে হচ্ছে? একদম পুরো একুরেট হতে হবে ওরকম কিছু না, কি মনে হচ্ছে? আইডিয়ার উপর বেসিস করে কিছু বলো। ডিয়ার স্টুডেন্ট, আমাদের সময় কম, আমরা এই পয়েন্টটা পড়ার পরই আজকের জন্য ক্লাস সমাপ্ত করব। আচ্ছা ঠিক আছে, আমি পয়েন্টটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে সরকার বিভিন্ন বিভিন্ন সেক্টর থেকে বিভিন্ন টাকা সংগ্রহ করে। যেমন ধরো বিভিন্ন এই যে রাজস্ব, রাজস্ব খাতের অন্তর্ভুক্ত হিসেবে বিভিন্ন জন থেকে বিভিন্ন ট্যাক্স গ্রহণ করে, বিভিন্ন সেক্টর থেকে ওরা ট্যাক্স পায় কিংবা ট্যাক্স প্রদান করে। এই জিনিসগুলো আসলে এই যে ট্যাক্স হিসাবে পেলো, এই টাকাগুলো তাহলে কোথায় জমা রাখবে?